এ রাজ্য থেকে এবার গ্রেফতার করা হলো কাশ্মীরের জঙ্গিকে। বর্ধমানের রেনেসা হাউজিং থেকে জালে কাশ্মীরের জৈশ জঙ্গি হামিদ মন্ডল, তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃত জঙ্গির কাছ থেকে মুখ্যমন্ত্রীর লোকেশন পাওয়া গিয়েছে, ফলো করার নির্দেশ পাওয়া গিয়েছে, মোবাইল চার্টও পাওয়া গিয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর ওপরে জঙ্গি হামলার ছক কষা হচ্ছিল? আমরা কথা বলেছিলাম আমাদের সম্পাদক, এবিপি আনন্দ সম্পাদক সুমনদের সঙ্গে। কি জানিয়েছেন দেখুন। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে জৈশ-ই মোহাম্মদের অত্যন্ত কুখ্যাত জঙ্গি সাজ্জাদ ভাট, সেই সাজ্জাদ ভাট আমরা জানি পুলওয়ামা আক্রমণের যে ঘটনা হয়েছিল তার প্রধান অভিযুক্ত, তার অত্যন্ত ঘনিষ্ঠ অনুরাগী হামিদ মন্ডল, তাকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। আই রিপিট, এই হামিদ মন্ডল জৈশ-ই মোহাম্মদের শুধু সম্পর্কযুক্ত একজন জঙ্গি তাই নয়, সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাকে এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেনেসা টাউনশিপ থেকে একটা ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সন্দেহ করছে যে নিউ টাউনের একটি ফ্ল্যাটেও সেও কিছুদিন ঘাঁটি গেড়েছিল, যেটা সব থেকে আশঙ্কার, এবং যাতে তদন্ত শুরু হয়েছে পুরো দমে এসটিএফ এর তরফে। সেই খবরটা এবার দেব। তার কাছ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন, তাকে ফলো করার নির্দেশ, মোবাইল চার্ট ইত্যাদি উদ্ধার হয়েছে। এই বিষয়টা নিঃসন্দেহে রাজ্য পুলিশ এবং এসটিএফ কে চিন্তায় রেখেছে এবং এই বিষয়ে অনুসন্ধান চলছে। আপাতত এই হামিদ মন্ডলকে বর্ধমান কোর্টে তোলা হচ্ছে, সেখান থেকে পুলিশ কাস্টাডি চাওয়া হবে, পিসিতে নিয়ে এসটিএফ কলকাতায় নিয়ে আসবে, এই রকমই মনে করা হচ্ছে। যেটা সব থেকে আশঙ্কা সেটা হচ্ছে, অর্থাৎ এই রাজ্যে বসে কার্যত একটা জঙ্গি মডেল চলছিল, এবং সব থেকে যেটা আশঙ্কা সেটা হচ্ছে এই হামিদ মন্ডল সে বর্ধমানের একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ টাউনশিপের মধ্যে লুকিয়েছিল, এবং তার কাছ থেকে যে মোবাইল চার্ট ইত্যাদি উদ্ধার করা হচ্ছে তাতে নিঃসন্দেহে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের এবং এসটিএফ এর কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। তার কারণ সরাসরি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে এই বিষয়টি যুক্ত, এবং মুখ্যমন্ত্রীকে এই জঙ্গি গোষ্ঠী টার্গেট করেছে কিনা সেই নিয়েও কিন্তু জল্পনা চলছে। নিঃসন্দেহে বর্ধমান কোর্টে তারা যখন এই হামিদ মন্ডলকে তুলবেন আরো ডিটেলস জানা যাবে, কিন্তু আপাতভাবে মনে করা হচ্ছে যে বিষয়টি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং সুরক্ষার সঙ্গে যুক্ত, এবং সরাসরি সাজ্জাদ ভাটের অনুগামী হামিদ মন্ডল বর্ধমানের একটি আবাসন থেকে, একটি টাউনশিপ থেকে ধরা পড়লো। এটা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি যারা পর্যালোচনা করছেন, নিরাপত্তা নিয়ে যাদের দায়িত্ব, নিঃসন্দেহে তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। কারণ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে যিনি আসীন আছেন সেই ব্যক্তি সংক্রান্ত তার লোকেশন, ফলো করার নির্দেশ ইত্যাদি কিছু একেবারে আমি বলছি প্রাথমিক কিছু সূত্র পাওয়া গেছে, যেগুলো এখন আমি পুরোটা বলতে পারছি না খুব স্বাভাবিক কারণেই, যেগুলো যথেষ্ট আশঙ্কা রাজ্যের সুরক্ষা এবং মুখ্যমন্ত্রীর সুরক্ষা সম্পর্কিত। কাশ্মীরের জঙ্গি রাজ্য থেকে গ্রেফতার হলো। বর্ধমানের রেনেসার মতো একটা ঘন জনবসতিপূর্ণ আবাসন, সেখান থেকে এই হামিদ মন্ডলকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ পেয়েছে, যাতে অবশ্যই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে। তবে বেঙ্গল এসটিএফ এর বড়সড় সাফল্য তা কিন্তু বলা যেতেই পারে। সরাসরি আপনাদের নিয়ে যাব বর্ধমানের রেনেসা আবাসনে। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, এই রেনেসা আবাসনে কতদিন ধরে ছিল এই হামিদ, কি জানা যাচ্ছে? এখানকার যারা বাসিন্দা তারা কি কিছু আদৌ করতে পেরেছিলেন? না, এখানকার যারা বাসিন্দা তারা আদপও কোনো তারা করতে পারেননি, কিন্তু বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এই যে রোহিণী অ্যাপার্টমেন্ট রেনেসা উপনগরের এর সেকেন্ড ফ্লোরের একটি ফ্ল্যাটে থাকতেন এবং বিগত 1.5-2 মাস আগে তারা ভাড়া এসেছিলেন এখানে। তিনি হচ্ছেন তার মোট 5 জন থাকতেন, মা, বাবা এবং 3 ভাই বোন মিলে এখানে থাকতেন। এবং যেটুকু জানতে পারা যাচ্ছে যে স্থানীয় মানুষরা যা বলছেন যে এখানে তাদেরকে বলতেন নাকি সে আইটি সেক্টরে কাজ করে, আবার কাউকে বলতেন যে তিনি কলেজে পড়াশোনা করেন। এবং এখান থেকেই চিত্রটা পরিষ্কার তথ্য কিন্তু এখানকার যে সাধারণ যারা বাসিন্দা তাদের কাছে ছিল না, এবং পাশাপাশি সব ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটেই কিন্তু এখানে ভাড়া থাকতেন। এবং এইখানেই একটা যেটা বিষয়টা তোমাকে মনে করিয়ে দিই যে 2014 সালের 2রা অক্টোবর
খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল এবং সেখানেও জঙ্গি যোগ এসেছিল এবং সেখানেও যে ভাড়াটিয়া তত্ত্ব, সেই ভাড়াটিয়া তত্ত্ব সামনে এসেছিল এবং তার 12 বছর পর আবার যেখান থেকে জৈশি জঙ্গি যে গ্রেপ্তার হলো, এখানেও সেই ভাড়াটিয়া তত্ত্ব। এবং শুধু এই দুটো ক্ষেত্রেই নয়, এর কয়েক বছর আগে, আজ থেকে 2-3 বছর কি 4 বছর আগে বর্ধমান স্টেশন থেকে কিন্তু আরও এক জঙ্গিকে ট্রেন থেকে কিন্তু এসটিএফ ধরেছিল এবং বারেই কিন্তু এই যে জঙ্গি বর্ধমান থেকে গ্রেপ্তার হচ্ছে এবং স্বভাবতই এই বর্ধমান কি তাহলে জঙ্গিদের একটা আস্তানায় পরিণত হয়েছে এটা নিয়ে কিন্তু স্বভাবতই প্রশ্ন থেকে যাচ্ছে। এবং এই রেনেসা উপনগরীর যারা বাসিন্দা তারা রীতিমতো যেটা বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আতঙ্কে আছেন এবং স্বভাবতই তারাও যেটা বলছেন আরও যে মানুষকেও কিন্তু এ বিষয়ে সচেতন হতে হবে এবং পাশাপাশি যে সমস্ত বাড়িঘর ভাড়া দেওয়া হয় সেই বাড়িঘর ভাড়া দেওয়ার সময় তাদের সমস্ত কিছু ডকুমেন্টস, সেই ডকুমেন্টসও হচ্ছে সংগ্রহ করে রাখতে হবে এবং সেই ডকুমেন্ট শুধুমাত্র যিনি বাড়ির মালিক তার কাছে নয়, পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছেও থাকতে হবে। এবং খাগড়াগড় বিস্ফোরণের পর কিন্তু সেই বিষয় কিন্তু উঠে এসেছিল এবং তারপরে পুলিশের পক্ষ থেকে 2014 সালে আমরা দেখেছিলাম একটা গুরুত্ব দিয়ে ভাড়াটিয়ার ডকুমেন্ট সমস্ত কিছু সংগ্রহ করার পদ্ধতি শুরু হয়েছিল। কিন্তু এই যে বারেই কিন্তু এই বর্ধমানকে আস্তানা করছে জঙ্গিরা, এটা নিয়ে তো স্বভাবতই কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং বারে কিন্তু বর্ধমানের নাম জড়িয়ে পড়ছে এমনই বলছেন স্থানীয়রা। এবং এখানে কিন্তু একেবারে কমল, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্যাসেজ কিনা এই নিয়ে কিন্তু বারবারই একাধিক বক্তব্য উঠে এসেছে। বিভিন্ন সময় সাদরাডিদের মতো একাধিক জঙ্গি সংগঠনের যারা সদস্য তাদেরকে এই রাজ্যে দেখা গিয়েছে, এখান থেকেই তারা গ্রেফতার হয়েছেন। স্থানীয়রা কি বলছেন, যারা প্রতিবেশী তারা কি বলছেন এই হামিদ সম্পর্কে দেখুন। মাস দেড় দুই হয়েছে, আর 2 মাস হবে। কজন ছিল? কজন ছিল? ওরা দুটো ছেলে বলে নাকি কলকাতায় পড়ে, সেই রকমই এরকম ছিল। ঠিক আছে। কালকে এমনি পুলিশ কখন এসেছিলেন? কালকে সকালের দিকে এসেছিল। আচ্ছা, তারপর আজকে পর্যন্ত ছিল নাকি পুলিশ? না, কালকে তারপরে বেরিয়ে গেছিল। কাউকে নিয়ে গেছিল? যখন নিয়ে গেল আমি সেটাও দেখিনি দাদা। বলছি এখানে কজন ছিল? তারা 5 জন। 5 জন ভাড়া ছিল। কজন কে কতদিন ধরে? আমি যা জানতাম স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, কাল পুলিশ এসেছিল। অনুভূতি এসেছিল, তারপর কি ধরে নিয়ে গেল কাউকে এখান থেকে? ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন, গাড়িতে তুলেছেন। তারপরে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এখান থেকে সেটা মানে জঙ্গি, কাশ্মীরের একটা জঙ্গি সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন। তো সেটা তো আমিও শুনে এখন আশ্চর্য হচ্ছি। ওখানে কি ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া মানে এই সমস্ত ঘরগুলোয় আমরা পুরোটাই ভাড়া থাকি। এটা ভাড়া, এটা ভাড়া, এটা ভাড়া। 10টার সময় ছেলেটাকে নিয়ে গেছে। এবার পুলিশ কতক্ষণ ছিল আমি সেটা আর দেখিনি। পুলিশ ছিলেন 3টে, মানে যে সিভিল ড্রেসে 3 জন ছিলেন তারা নিয়ে গেলেন। এখানের যারা স্থায়ী বাসিন্দা তাদের সাথে যারা রেন্ট, এই রেন্ট নিয়ে কিন্তু আমাদের সমস্যা বরাবরই। প্রচুর ভাড়া আছে। বিভিন্ন ভাড়া আছে। এবার কি ধরনের মানুষকে ভাড়া রাখে, আমরাও আমাদের ওখানেও ভাড়া থাকে, কিন্তু আমরা বারবারই সাচি কর্তৃপক্ষকে বলি আমরা যে ডকুমেন্টস ছাড়া ভাড়া মানে দেওয়া যাবে না। আমরা তাড়িয়েওছি, উল্টোপাল্টা ভাড়া আসে যখন। হ্যাঁ, বিভিন্ন মানে যেহেতু ফ্যামিলি নিয়ে থাকি, কোনো সিঙ্গেল ম্যান এসে বলছে ভাড়া থাকবো, আমরা কিন্তু ভাড়া দিতে চাই না। আমরা ডকুমেন্টস ছাড়া আমরা ভাড়া দিতে চাই না। রীতিমতো আতঙ্কে ভুগছি। এই রেনেসাতেই আপনাদের বাড়ি? হ্যাঁ, রেনেসাতেই আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের ফ্ল্যাট কেনা আছে। হামিদ মণ্ডল ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এই জঙ্গি সন্দেহে গ্রেফতারির ঘটনা এই শহরে এবং ভাড়াটে হিসাবে তারা বিভিন্ন আবাসনে থাকতো। আপনাদের মনে থাকবে নিউ টাউনেও কিন্তু কিছু বছর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে হামিদ সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রামে সে জঙ্গি সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতো, এমনটাই পুলিশ দাবি করেছে। আর কোন কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল? ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, হামিদ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে হামিদ মণ্ডল 24 বছর বয়স, আওড়ার পিলখানাতে থাকতো। কিছুদিন আগে পিলখানাতে যখন বিচ্ছেদের ঘটনা ঘটে তখন তারা ওখান থেকে চলে যায় এবং তারপর বর্তমানে রেনেসা টাউনশিপ সেখানে তারা থাকতে শুরু করে। গতকাল এই হামিদ মণ্ডলকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর যেটা কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ময়ূকের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, এই শহরে এইভাবে জঙ্গিরা ডেরা বেঁধে রয়েছে, আস্তানা করে রয়েছে, এই উদাহরণ কিন্তু আমরা আগেও দেখেছি। আনন্দপুর থানা থেকে কয়েকশো মিটার দূরে গ্রিনেজ রেসিডেন্সি নামে একটা গেস্ট হাউস, তখনও কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছিল। সেখানেও কিন্তু অনেকে এইভাবে জঙ্গি সন্দেহে যাদেরকে পরে গ্রেফতার করা হয়েছে, কুখ্যাত দুষ্কৃতী, সেই অভিযোগ কিন্তু সামনে এসেছিল। আর এবার যেটা দেখা যাচ্ছে যে
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও কিন্তু এই জৈশ জঙ্গি হিসেবে যার নাম সামনে আসছে হামিদ, যাকে গ্রেফতার করা হয়েছে, তার যোগাযোগ ছিল। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে, আবারও যোগাযোগ করেছি। ময়ূক, দেখো, হামিদ মন্ডল হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম গ্রুপের মাধ্যমে সাজ্জাদ ভাট হচ্ছে পুলওয়ামা অ্যাটাকের অন্যতম অভিযুক্ত। এই সাজ্জাদ ভাট পাকিস্তানি। এই সাজ্জাদ ভাটের গ্রুপের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে হামিদ মন্ডল যোগাযোগ করত। শুধু তাই নয়, আরো এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আইএসআই জঙ্গিদের সঙ্গেও এই হামিদ মন্ডলের যোগাযোগ ছিল, এবং সেটাও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই ছিল এবং ইনস্টাগ্রাম গ্রুপের মাধ্যমে ছিল। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এদেরকে মূলত অ্যাসাইনমেন্ট দেওয়া হতো যে লোক রিক্রুট করা, অর্থাৎ এই সাজ্জাদ গ্রুপের জন্য লোক বিভিন্ন জায়গায় রিক্রুট করতে হবে এবং বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিত্ব সম্পর্কে ওভারভিউ, অর্থাৎ তাদের সম্পর্কে তথ্য নিয়ে সেগুলোকে রাখতে হবে। আর বিভিন্ন স্পট যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এই জঙ্গি গোষ্ঠীগুলোর তরফ থেকে, এই যুবককে সেখানে গিয়ে রেকি করতে হবে এবং সেই সম্পর্কিত তথ্য এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে তুলে দিতে হবে। 2.5 থেকে 3 মাস ধরে এই 24 বছর বয়সী যুবক এই কাজ করছে বলে এসটিএফ সূত্রে খবর। এসটিএফ এর আধিকারিকরা আর অল্প কিছু সময়ের মধ্যেই এই হামিদ মন্ডল তাকে বর্ধমান আদালতে তুলবেন, নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন এবং তারপর সেখান থেকে সরাসরি কলকাতায় বেঙ্গল এসটিএফ এর যে অফিস সেখানে তাকে নিয়ে আসা হবে। সেখানে সিনিয়র অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তারপর এই মডিউলের সঙ্গে আরো কারা কারা যুক্ত, কারা কারা অলরেডি এই হামিদ মন্ডল মারফত রিক্রুটেড হয়েছে ওখানে, অর্থাৎ তাদের তো অলরেডি ওখানে নিয়েছে, এবং কোন পলিটিক্যাল নেতাদের সম্পর্কে তথ্য বিভিন্ন জায়গা থেকে এই জঙ্গি গোষ্ঠীর কাছে সাপ্লাই হয়েছে, এই যাবতীয় যা তথ্য সেগুলো কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার পর এসটিএফ কলকাতার যারা আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করবে। ময়ূক, ধন্যবাদ। পূর্বতন সরকারের মদতেই কিন্তু এখানে জঙ্গি গোষ্ঠী এইভাবে নিরাপদে ডেরা বেঁধে বসেছিল। এদের সকলকে উৎখাত করা হবে। দেবজিৎ সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র কি বললেন দেখুন। এই বিষয়টা এতদিন ধরে আমাদের রাজ্যে চলেছে, অনেক দিন ধরেই চলেছে। তারাই এতদিন ধরে এই রাজ্যকে করিডোর হিসেবে ইউজ করেছে। তার কারণ এখানে একটা আন্তর্জাতিক র্যাডিক্যাল ইসলামিস্ট জিহাদি সন্ত্রাসীদের প্রতি একটা আবেগঘন আতিথেয়তার বাতাবরণ এখানে ছিল। দীর্ঘ 34 বছর বাম শাসন, তারাই জিনিসটাকে প্রমোট করেছে। আর তারপরের 15 বছর তৃণমূলের যে তোষণের শাসন, তাতে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলাই হয়েছিল, এমনকি বৃহত্তম ইসলামিস্তান, বৃহত্তম বাংলাস্তান, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন রকম শব্দবন্ধের চর্চা এই পশ্চিমবঙ্গের মাটিতেই হয়েছিল। পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত সেরকম কোনো আঘাত আসেনি রশিদ খানের হামলা আর খাগড়াগড় এরকম কিছু জায়গা ছাড়া। আর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ ছিল জিহাদিদের সেফ করিডোর। এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতি, রাজ্য সরকারের বদল এবং বিচারধারা, সব থেকে বড় কথা বিচারধারার বদলের জন্য এই মুহূর্তে তারা এখন আর মনে করছে না, অর্থাৎ এই জঙ্গিরা মনে করছে না যে এই নতুন যে রাজ্য সরকার তাদের কাছে তারা নিরাপদ। সেই জন্য তারা রাজ্য সরকারের সর্বোচ্চ পদ যিনি পদাধিকারী সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন, যারা বিভিন্ন সময় জিহাদিদের কাজকর্ম নিয়ে সরব হয়েছেন, জনজাগরণের কাজ করেছেন, তাদের উপর আঘাত করার মরিয়া চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। বর্ধমানের রেনেসা আবাসন, সেখানে 1-1.5 মাস ধরে ভাড়া থাকছিল এই হামিদ, তার সঙ্গে তার পরিবার ছিল, এমনটাই কিন্তু একেবারে যারা প্রতিবেশী তারা দাবি করেছেন, আপনারা শুনলেন। কিন্তু মূলত কি থেকে পুলিশের সন্দেহ, কিভাবে তাকে গ্রেফতার করা হলো জানবো সরাসরি আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন আমাদের সঙ্গে। কমলদা, কিভাবে হামিদকে গ্রেফতার করা হলো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের মনে থাকবে এই রাজ্য থেকে এর আগেও কিন্তু
জঙ্গিদের গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে এসটিএফ এর হাতে এর আগে গ্রেফতার হয়েছিল সাদরাডি। আপনাদের মনে থাকবে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্য কিন্তু গ্রেফতার হয়েছিল এবং বারবারই এই প্রশ্ন উঠেছে কোথাও পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ হিসেবেই কি জঙ্গিরা ব্যবহার করছে। পূর্বতন সরকারের আমলে এদের রমরমা হয়েছিল, সরকারের প্রচ্ছন্ন মদত ছিল এমনটাই অভিযোগ বর্তমান সরকারের, এবং এদেরকে খুঁজে খুঁজে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, রেয়াত করা হবে না, স্পষ্টই কিন্তু বলা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হামিদ মণ্ডলের এই গ্রেফতারি, কারণ তার কাছ থেকে একাধিক তথ্য কিন্তু বেঙ্গল এসটিএফ পেয়েছে এমনটাই কিন্তু তারা দাবি করছে। মুখ্যমন্ত্রীর ওপরে নজর তারা রেখেছিল, মুখ্যমন্ত্রীর লোকেশন, তার মোবাইল চার্ট, তার যে তাকে ফলো করার নির্দেশ, এই সমস্তই ছিল হামিদের কাছে। এবং মূলত যেমনটা জানা যাচ্ছে যে জৈশ জঙ্গি এই হামিদ, যে কিনা আইএসআই এর সঙ্গেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগাযোগ রাখত এবং তার কাজই ছিল লোক রিক্রুট করা, বিভিন্ন রকমের খবরাখবর, হাই প্রোফাইল পার্সোনালিটিদের খবরাখবর জোগাড় করা এবং বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করা। কোথাও সেই উদ্দেশ্যেই কি বর্ধমানের এই রেনেসা আবাসনে সে ঘাঁটি গেড়েছিল, এই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গে কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে, কি বললেন তিনি দেখুন। এই যে জঙ্গি ধরা পড়েছে, সে একটা মারাত্মক মিশন নিয়ে এখানে এসেছিল। আমাদের মনে রাখতে হবে পুলওয়ামাতে যে জঙ্গি ও হত্যা করেছিল 40 জন সিআরপিএফ এর জওয়ানকে, তার নাম আদিল দাস, তার হ্যান্ডলার ছিল সাজ্জাদ খান। সেই সাজ্জাদ খানের খুব নিকটবর্তী একজন কে হামিদ সে এখানে ধরা পড়ল এবং তার কাছে যেসব তথ্য পাওয়া গেছে, সে এরকমই একটি বড় কনভয় বা গুরুত্বপূর্ণ মানুষ যেরকম আমাদের মুখ্যমন্ত্রী আছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করে সে এখানে এসেছিল। ন্যাশনাল কাউন্টার টেররিস্ট সেন্টার গ্রেডে, যেটা আমাদের আগের মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিলেন এবং তিনি তার জায়গায় এসটিএফ করেছিলেন। এসটিএফ এর একটা সীমাবদ্ধতা আছে এবং যেসব বাড়িগুলিতে এরা আশ্রয় নিয়েছে, সেখানে এক ফ্ল্যাটের লোক পাশের ফ্ল্যাটে কে আছে, ভাড়াটিয়ে না মালিক, কেউ জানে। এই জন্য জঙ্গিদের এখানে এসে আশ্রয় নেওয়াটা খুব সহজ এবং তারা শুধু সুযোগের অপেক্ষায় থেকে তাদের কার্যকলাপ করে একটা বড় বিপত্তি ঘটাতে তৈরি হচ্ছে। বর্ধমানের রেনেসা হাউজিং আবাসন, যেখান থেকে কিন্তু একেবারে 1.5-2 মাস আগে ভাড়া নিয়ে সপরিবারে এই হামিদ মণ্ডল ছিল এমনটাই কিন্তু বেঙ্গল পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাশ্মীরের জৈশ জঙ্গি, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ, এর কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য। কোথাও কি তাহলে তারা মুখ্যমন্ত্রীর ওপরে নজর রাখছিল? মুখ্যমন্ত্রীর লোকেশন পাওয়া গিয়েছে, তাকে ফলো করার নির্দেশ পাওয়া গিয়েছে, এমনকি মোবাইল চার্ট পর্যন্ত পাওয়া গিয়েছে। হামিদ মণ্ডলকে আজকে বর্ধমান জেলা আদালতে তোলা হবে। পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ এই হামিদ মণ্ডল, যেখানে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে সে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দাবি করেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও যেমন যোগাযোগ ছিল, তেমনই সাজ্জাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিল এই হামিদ মণ্ডল। এদের নির্দেশে বিভিন্ন জায়গায় সে রেকি করত এবং হাই প্রোফাইল যারা পার্সোনালিটি রয়েছেন তাদের সম্পর্কে খবর জোগাড় করাই ছিল এর প্রাথমিক কাজ। কমল কৃষ্ণ দে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে। এখানে কমল, আমি তোমার কাছে জানতে চাইব কখন কিভাবে বেঙ্গল পুলিশের এসটিএফ এই হামিদ মণ্ডলকে গ্রেফতার করলো? সভাপতি যেটা স্থানীয় মানুষজন বলছেন যে একদম সিভিল ড্রেসে এই যে রোহিণী কিন্তু এরা 5 জন মিলে থাকতেন, বাবা মা আর 3 ভাই বোন, এবং সিভিল ড্রেসে আসার পরে কিন্তু এখানে হানা দেয় পুলিশ এবং তারপরে কিন্তু এদেরকে এখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হয়। এবং জানতে পারছি যে এইখানে যে এই পরিবার, হামিমের পরিবার, এরা কিন্তু
একেবারেই শোনা যাচ্ছে না কমল, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই হামিদ এবং তার পরিবার মোট 5 জন সদস্য, তারা 1.5 থেকে 2 মাস এই আবাসনে ভাড়া ছিলেন। প্রতিবেশীরাও এমনটা দাবি করছেন। কখনো সে নিজেকে আইটি প্রফেশনাল বলে দাবি করত, কখনো সে নিজেকে ছাত্র বলে দাবি করেছিল, এমনটাই কিন্তু প্রতিবেশীরা বলছেন। 1.5-2 মাস ধরে সে এইখানেই ভাড়া থাকতো, তবে যেমনটা জানা যাচ্ছে যে তার আগে সে নিউ টাউনের কোনো আবাসনে ভাড়া ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।